নেতানিয়াহুর বিরুদ্ধে লক্ষ লক্ষ ইহুদির বিক্ষোভ, সেনারাও ইউটার্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস পর থেকেই নেতানিয়াহুর গুন্ডা বাহিনী আইডিএফের কিছু বুদ্ধিদীপ্ত সেনা সদস্য তারা এই যুদ্ধের বিরোধিতা করছিল। এদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের প্রতিবাদের ভাষা প্রকাশ করতে না পেরে নিজেদেরকে শেষ করার চেষ্টাও করেছেন। বারবার নেতানিয়াহুকে বলার পরও নেতানিয়াহু পাষাণের মতো করে গাজার নিরীহ মানুষগুলোকে হত্যা করেছে। শিশু, নারী ও অসহায় বয়োজ্যেষ্ঠদের পর্যন্ত তারা ছাড়েনি। এমনকি গর্ভাবস্থায় থাকা নারীদেরকে তারা লাথি ও শারীরিক নির্যাতন করে হত্যার পাশবিক খেলায় মেতেছিল। সেই থেকে কত কত ইসরায়েলি ইহুদিরা নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছে, রাস্তায় নেমেছে, নেতানিয়াহুর বাড়ি ঘেরাও করেছে। তবুও নেতানিয়াহু থামেনি। এখন যুদ্ধবিরতি চলছে, এর মধ্যেই হত্যাযজ্ঞ চলছে। এমন নির্মম পাশবিকতার উপহাস বিশ্ববাসী আর কোনো যুদ্ধে দেখেছে কিনা জানা নেই কারো। সেনারা বারবার নেতানিয়াহুর কথা আদেশ অমান্য করে ইউটার্ন পর্যন্ত নিয়েছে, কিন্তু নেতানিয়াহুর পাথর হৃদয় গলেনি। নেতানিয়াহু রক্ত খেকো, মানুষ খেকো, ভূমি খেকো, সভ্যতা খেকো। তার কাছ থেকে ভালো কিছু আশা করা ভুল। এর সাথে রয়েছে আরেক বর্বর ট্রাম্প, যে কিনা এই খেলার মূল হোতা। সেই নানা বুদ্ধি আর টাকা পয়সা অস্ত্র দিয়ে সহায়তা করছে সবসময়ের জন্য, আর মুখে বলছে শান্তির কথা। ইসরায়েলি বাহিনীতে বাধ্যতামূলক কিশোর কিশোরী ডিপ্লয়মেন্টের বিরুদ্ধে কিশোরীদের মধ্যেই অনেকেই প্রতিবাদ করেছেন। সুরজ নামের এক কিশোরী তো রাতারাতি প্রতিবাদের এক বিশ্ব আইকন হয়ে গেছেন। ছোট্ট দুরু দুরু বুকেও এতটুকু ভয় না রেখে চিৎকার করে নেতানিয়াহুর এই কৌশলকে থুতু ছিটিয়েছে। নির্যাতন সহ্য করেও তা করে গেছেন। এরই মধ্যে ইসরায়েলে বাধ্যতামূলক সেনাবাহিনীতে নিয়োগের বিরুদ্ধে প্রায় 2 লাখ হেরোদি অর্থাৎ অতি ধর্মপ্রাণ ইহুদি জেরুজালেমের প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবারের অর্থাৎ 30 অক্টোবরের এই বিক্ষোভ মিলিয়ন ম্যান প্রোটেস্ট নামে পরিচিতি পায়। বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের ওপর হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর টাইমস অব ইসরায়েলের। শহরের কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনে উঠে থাকা কয়েকজন যুবকের মধ্যে 20 বছর বয়সী এক তরুণ নিচে পড়ে প্রাণ হারান। পুলিশ বলেছে ঘটনাটিকে সম্ভাব্য আত্মহত্যা হিসেবেও তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় স্থানীয় গণমাধ্যম মেনাহেম মেন্ডেল লিডসম্যানে প্রকাশ করা হয়েছে। বিক্ষোভকে আয়োজকরা নাম দিয়েছেন প্রার্থনার সমাবেশ। বিভিন্ন হেরেদি সম্প্রদায়ের বিরল ঐক্য প্রদর্শনে এটি সাম্প্রতিক সময়ে অন্যতম বৃহৎ সমাবেশ। যদিও অনেকেই বিশৃঙ্খল আচরণ করে সাংবাদিকদের পানির বোতল ছোঁড়া ও পথচারীদের হয়রানি করে। প্রায় 2000 পুলিশ সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ছিলেন। তবুও অগ্নিসংযোগ, ব্যারিকেড ভাঙচুর এবং সংঘর্ষের ফলে অনুষ্ঠান হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান আইন কর্মকর্তা মেজর জেনারেল ইয়াফাত তোমের ইয়েরুশালেমে পদত্যাগ করেছেন। গাজা যুদ্ধ চলাকালে এক ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় তার অনুমোদনের কারণে শুরু হওয়া ফৌজদারি তদন্তের দায়ে শুক্রবার 31 অক্টোবর তিনি এ সিদ্ধান্ত নেন। 2024 সালের আগস্টে ওই ভিডিও ফাঁসের অনুমোদন দেন তিনি। এরপর সেনা সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে এবং 5 জন সেনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হয়। ঘটনাটি ইসরায়েলের রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। ডানপন্থী রাজনীতিবিদরা তদন্তের সমালোচনা করেন এবং ক্ষুব্ধ সেনাদের জিজ্ঞাসাবাদ করতে চাওয়ায় 2টি সামরিক ঘাঁটিতে হামলাও চালান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অনুপ্রবেশের 1 সপ্তাহ পর ইসরায়েলের N12 নিউজ চ্যানেলে নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওটি ফাঁস হয়।
এতে দেখা যায় সেনারা এক বন্দীকে আলাদা করে নিয়ে যাচ্ছে এবং একত্রিত হয়ে তার চারপাশে ভিড় করছে। তাদের মধ্যে কেউ কেউ কুকুর ধরে রাখে এবং দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে দৃষ্টির আড়ালে নির্যাতনের কাজটি ঢেকে রাখে। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বুধবার জানান, ভিডিও ফাঁসের ঘটনাটি নিয়ে এখনও ফৌজদারি তদন্ত চলছে এবং তোমের ইয়েরুশালমিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। নিজের পদত্যাগপত্রে ইয়েরুশালমিকে বলেন, সামরিক বাহিনীর আইন বিভাগের বিরুদ্ধে অপপ্রচারকে প্রতিহত করার প্রচেষ্টা হিসেবে এই ভিডিও প্রকাশ করা হয়েছিল। যে বিভাগকে আইনের শাসন বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে, যুদ্ধের সময় সেটা কলঙ্কের শিকার হয়েছে। ভিডিওটি ধারণ করা হয় সদে তেইমান বন্দি শিবিরে, যেখানে 2023 সালের 7 অক্টোবরের হামলায় জড়িত হামাস যোদ্ধা এবং গাজা যুদ্ধের সময় আটক অন্যান্য ফিলিস্তিনিদের রাখা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠন জানিয়েছে, যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনিদের ওপর গুরুতর নির্যাতনের ঘটনা ঘটেছে। পদত্যাগপত্রে তোমের ইয়েরুশালমি লেখেন, সদে তেইমানের বন্দিরা ভয়ঙ্কর সন্ত্রাসী, তবুও এমন কিছু কাজ আছে যা তাদের বিরুদ্ধেও করা উচিত নয়। সবচেয়ে নৃশংস বন্দির প্রতিও নির্যাতন করা উচিত নয়। গত 18 মাসে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ইসরায়েলের 279 সেনা সদস্য। এদের অনেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সক্রিয়ভাবে গণহত্যায় অংশ নিয়েছিলেন। গাজা ভূখণ্ডে ফের ইসরায়েলি বর্বরতার মধ্যে তাদের সেনাদের আত্মহননের খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান এর বরাতে টিআরটি ওয়ার্ল্ডের মঙ্গলবার 28 অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্রের প্রতিবেদনে দেখা গেছে, ইসরায়েলি সেনাদের মধ্যে আশঙ্কাজনক হারে আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাইয়ের মধ্যে 279 জন আত্মহননের চেষ্টা চালান, যার মধ্যে 36 জনের মৃত্যু হয়। এতে আরও বলা হয়েছে, 2017 সাল থেকে 2025 সালের জুলাই পর্যন্ত 124 সেনা সদস্য আত্মহত্যা করেছেন, যার মধ্যে 68% বাধ্যতামূলক সেনা সার্ভিসে ছিলেন, 21% ছিলেন রিজার্ভ সেনা এবং 11% বিভিন্ন বাহিনীতে পেশাদার সেনা। 2023 সালের 7 অক্টোবর গাজার শাসক গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় হাজার হাজার রিজার্ভ সেনাকে বাহিনীতে বাধ্যতামূলক যুক্ত করে ইসরায়েল, যারা গাজায় সক্রিয়ভাবে গণহত্যায় অংশ নিয়েছে। তাদের অনেকের মধ্যেই এখন আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে বলে প্রতিবেদনে ফুটে উঠেছে। ইসরায়েলি আইন প্রণেতা ওফের কাসিফ বলেন, সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা মহামারী হয়ে দেখা দিয়েছে, যা যুদ্ধ শেষে বেড়ে যাবে বলে ধারণা করা হয়েছিল। এ বিষয়ে আমাদের সেনাদের মানসিক সহায়তার সিস্টেম তৈরি করতে হবে। আমাদের যুদ্ধ বন্ধ এবং সত্যিকারের শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে। সেনাদের যুদ্ধে পাঠালেও এখন তাদের মানসিক সহায়তায় বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার কাজ করছে না বলে অভিযোগ করেন কাসিফ। তিনি বলেন, সরকার যুদ্ধে সেনাদের বাধ্যতামূলকভাবে পাঠিয়ে এর পরবর্তী মানসিক যন্ত্রণা ভোগ করতে সেনাদের সহায়তা দেয় না। নেতানিয়াহু সরকার আসলে সেনাদের বিরুদ্ধে কাজ করছে। গাজায় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি সইয়ের পরও নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 5 জন। টানা 5ম দিনের মতো আকাশ ও স্থল হামলায় কেঁপে ওঠে উপত্যকার খান ইউনিস ও উত্তর গাজা। পাশাপাশি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েল মাত্র 24% সহায়তা ঢুকতে দিয়েছে গাজায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা যুদ্ধবিরতি অবশেষে ঠুনকো প্রমাণিত হল। চুক্তি অমান্য করে 5ম দিনের মতো শনিবার 1 নভেম্বর ভোরে খান ইউনিসে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কয়েকজন নিহত হন। স্থানীয় সূত্র বলছে, দিনের বেশিরভাগ সময় জুড়ে ড্রোন হামলা ও গোলাবর্ষণ চলেছে ইয়েলো লাইন সংলগ্ন এলাকায়। গাজার সিভিল ডিফেন্স জানায়, ক্রমাগত হামলায় বহু স্থানে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার উদ্ধার কর্মীরা আগের হামলায় নিহত 22 জনের মরদেহ উদ্ধার করেছেন। গাজা সরকার জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে প্রতিদিন গড়ে মাত্র 145টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে, যা চুক্তি অনুযায়ী নির্ধারিত ট্রাকের মাত্র 24%।
অক্টোবর 10 থেকে 31 তারিখ পর্যন্ত মোট 3,203টি ট্রাক গাজায় প্রবেশ করেছে, যার মধ্যে 84টি ডিজেল ও 31টি রান্নার গ্যাস বহন করছিল। গাজা প্রশাসন এই অবরোধকে মানবিক অপরাধ হিসেবে অভিহিত করে। মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের গাজায় নিরবিচ্ছিন্ন ত্রাণ সরবরাহের অনুমতি দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে গাজার সরকার। গাজার পশ্চিম তীর জুড়ে নতুন করে হামলার পাশাপাশি ইসরায়েলি দখলদার ও বসতি স্থাপনকারীদের আক্রমণ বেড়েছে। নাবলুসের দক্ষিণে তাল শহরে 3 ফিলিস্তিনি নারীকে মারধর করা হয়েছে। ক্যালকিলিয়ার পূর্বে ফারাতা শহরে জ্বালিয়ে দেওয়া হয় একটি ভবন ও গাড়ি। এদিকে তুলকারেম ও হেবরনে ইসরায়েলি সেনাদের অভিযানে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম বলছে, এসব হামলা যুদ্ধবিরতির শর্তের সরাসরি লঙ্ঘন। আল জাজিরা বলছে, যুদ্ধবিরতির পর গাজার অর্থনীতিতে দেখা দিয়েছে ভয়াবহ নগদ অর্থের সংকট। ব্যাংক খুললেও সেখানে নেই টাকা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মানুষ ফিরে যাচ্ছে খালি হাতে। কেউ কেউ বাধ্য হয়ে 20 থেকে 40% পর্যন্ত কেটে বেতন তুলছে কালোবাজারিদের মাধ্যমে, যার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও দালাল চক্র। সামান্য টাকাও তুলতে দিতে হচ্ছে মোটা কমিশন। ফলে অমানবিক চাপে পড়েছে সাধারণ মানুষ। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।